বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ভারতে আরেকটি ছোট্ট ধরনের একটি ঘটনা ঘটেছে ভারতে। কি হয়েছে? প্রধানমন্ত্রীর কার্যালয়ে অথবা রাষ্ট্রপতির কার্যালয়ে একটা তাকে সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল, সেটি নাকি আবার পরে বিবৃতি দিয়ে বাতিল করা হয়েছে। আসলে ঘটনাটা কি, আপনার কি জানা আছে? দেখুন, 10 তারিখে আমি এইটুকু জানি যে বাংলাদেশ ফরেন অফিস 10 তারিখে আহ, বিভিন্ন শাখা প্রশাখাদের বলেছিলেন, বাংলাদেশ ফরেন অফিসের এবং অন্যান্য অফিসের, যে আপনারা আপনাদের ডিসকাশন নোটস পাঠিয়ে দিন যেগুলো নিয়ে প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে আলাপ আলোচনা করবেন, মানে অগাস্ট 10 তারিখে। তার মানে 5 দিন পরে, শেখ হাসিনার বক্তব্য রাখার 5 দিন পরে। এবং যেদিন প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে আমাদের হাই কমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী যেদিন দেখা করেছিল, তার মানে দীনেশ ত্রিবেদী দেখা করার পরে বাংলাদেশ ঠিক করেছিল যে আমরা যাব, এবং সেই জন্যে নোটস প্রিপেয়ার করতে বলেছিল 13 তারিখে। কিন্তু 17 তারিখে তারা আবার ঠিক করলো যে তারা যাবে না। এখন কেন যাবে না সেটা তারা বলতে পারবে, আমি তো বলতে পারবো না। আহ, কিন্তু তার মানে তারা 10 তারিখে ঠিক ছিল, 10 তারিখ কেন, 13 তারিখেও ঠিক ছিল যে যাবে, কথাবার্তা হবে। কথাবার্তার মধ্যে বিভিন্ন জিনিস ছিল, অবশ্যই গঙ্গা চুক্তি এবং চায়নার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ইত্যাদি ইত্যাদি। এমনকি টাঙ্গাইল শাড়ির জিআই, সেটাও বন্ধ ছিল লিস্টের মধ্যে। আচ্ছা, এবার ন্যাচারালি যখন 17 তারিখে যাওয়ার আগে অবধি তো, 16 তারিখ অবধি তো ভারতবর্ষ জানে যে আসবে, সেই জন্য প্রেসিডেন্ট অফিসকে বলা হয়েছে যে সেখানে হয়তো ওনাকে সেরেমোনিয়াল রিসেপশন দিতে হতে পারে। সেই জন্য গার্ড অফ অনার, যেটা নর্মাল, যেটা চেঞ্জ অফ গার্ডস হয়, সেটা আপনি তাহলে শনিবারে করবেন না। তো সেইটাই ওরা, বিউরোক্রেটিক যা হয় অনেক সময়, বিউরোক্রেসি লেট রেসপন্ড করে। প্রেসিডেন্ট অফিসকে, প্রেসিডেন্ট অফিসের বিউরোক্রেসি ওইটা নোটিশটা দিয়েছিল যে চেঞ্জ অফ গার্ড যে সেরেমনিটা হয় সেটা 22 তারিখে হবে না। তারপরে আবার কেউ নিশ্চয়ই দেখেছে যে এটা ভুল হয়ে গেছে একটা, তারা সেটাকে রিমুভ করে দিয়েছে, রিমুভ করে দিয়ে নতুন দিয়েছে না, চেঞ্জ অফ গার্ড হবে। দ্যাটস অ্যাবাউট ইট। এটা একটা বিরাট বড়, এটার মধ্যে কোনো রহস্য নেই। রহস্য হচ্ছে ওইটা যে 17 তারিখে কি করে 10 তারিখে ঠিক হলো যে কত যাবে, আর 17 তারিখে কি করে ঠিক হলো যে যাবে না। সেই 7 দিনের মধ্যে কি হয়েছে সেটা রহস্য হতে পারে, কিন্তু 22 তারিখে কেন চেঞ্জ অফ গার্ডের নোটিশ দিয়ে আবার 1 ঘন্টা 2 ঘন্টার পরে হোয়াটএভার কিছু সময়ের মধ্যে সরিয়ে নেওয়া হয়, যেটার মধ্যে বিরাট কোনো রহস্য নেই, সত্যি কথা বলতে। তার মানে বিষয়টা কি এমন, যে এই কয়দিন পর্যন্ত যে একটা আপনি যে তথ্যটুকু, যে কথাটুকু আপনি বললেন, ভারত সরকারের মধ্যে এক ধরনের একটা আশা ছিল যে তারেক রহমান হয়তো আসবে, কিন্তু যখন এই গার্ড অব অনারের ইস্যুটা বাদ দেওয়া হয়েছে, মহড়াটি বাদ দেওয়া হয়েছে, তার মানে এখন পর্যন্ত অনিশ্চিত যে তারেক রহমান কবে কবে আসবে? যাবেন কি যাবে না, কারণ এটা অনিশ্চিত। 17 তারিখের আগে অবধি ভারত সরকার জানতো যে তারেক রহমান আসবে। 17 তারিখে তারা জানলো যে না, আসবে না। তার আগে অবধি তো জানতো, এবং তার অবধি বাংলাদেশও জানতো যে যাবে, এবং সেই হিসেবে প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশের যারা কর্মকর্তারা। এর তো ডকুমেন্টস আমাদের কাছে আছে। এই ডকুমেন্টসগুলো আমি সাংবাদিক হিসেবে আমি নিজে দেখেছি, এবং সেগুলো বাংলাদেশের ডকুমেন্টস। আমরা স্টোরিও করেছি এটা নিয়ে। তো কনসিকুয়েন্টলি আমি ডকুমেন্টস দেখাতে পারবো না আপনাকে, অবভিয়াসলি। কিন্তু এটা আছে, এবং বাংলাদেশ নিশ্চয়ই জানে যে এটা বাংলাদেশ তৈরি হচ্ছিল, এটা নিয়ে কোনো দুটো রায় নেই। এইবারে একটু আমার যে মূল শিরোনামটা যে করেছি, এই যে আজকে পর্যন্ত না হয়, এখন না হয় বোঝা গেল যে ভারত ওইরকম একটি জায়গাতে আছে যে, যে কারণে গার্ড অব অনারটি বাদ দিয়েছে, মহড়াটি বাদ দিয়েছে, যে যেহেতু এটি এখন নিশ্চিত নয়, পরেরটা পরে দেখা যাবে, এমন একটি অবস্থা নেই সম্ভবত। তো সেই জায়গায় এতদিনে, এই কয়দিনে যে দফায় দফায় ভারত সরকারের পক্ষ থেকে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো, বিভিন্নভাবে আগ্রহ প্রকাশ করা, অন্যদিকে বাংলাদেশ সরকার থেকে নানান শর্ত দেয়া, নানানভাবে ইগনোর করা বিষয়টা, এর মধ্যে থেকে বাংলাদেশে দেখা যাচ্ছে যে সব মহলে বা অনেক মহলে একটা বড় প্রশ্ন উঠেছে যে ভারত সরকারের এমন কি দায় আটকালো, কিংবা এত নমনীয় কেন, এইটার আড়ালে কি কিছু আছে কি না, এইটা আপনার বিশ্লেষণ কি? এত নমনীয় আসলেই কেন ভারত সরকার তারেক রহমানের দেখুন, প্রতি? দুটো জিনিস। প্রথমত, প্রথম আ,
নেমন্তন্ন ভারত সরকার অনেক আগেই করেছে, যখন তারিক রহমান প্রধানমন্ত্রিত্ব নিয়েছেন তখনই নেমন্তন্ন দেওয়া হয়েছে যে আপনি আসুন আমাদের দেশে। সেটা হচ্ছে বাইল্যাটারাল মিটিং এর জন্য নেমন্তন্ন, ওয়ান টু ওয়ান কনভারসেশন। আর পরে যেটা ব্রিক্স এর মিটিং হবে সেপ্টেম্বর মাসে, তার জন্য নেমন্তন্ন গেছে যে আপনি আসুন, কারণ আপনি বিমস্টেকের এই মুহূর্তে চেয়ারম্যান, এবং চেয়ারম্যান হিসেবে আপনাকে আমরা নেমন্তন্ন করছি। এর আগেও বাংলাদেশকে নেমন্তন্ন করা হয়েছিল এবং সাউথ আফ্রিকার মিটিংয়ে, এবং বাংলাদেশ গেছিল শেখ হাসিনার সময়, তখন শেখ হাসিনা গেছিল। কিন্তু এটা তো শেখ হাসিনাকে নেমন্তন্ন করা হয়নি বা তারেক রহমানকে নেমন্তন্ন করা হয়নি, এটা বাংলাদেশ এর যে প্রধানমন্ত্রী তাকে নেমন্তন্ন করা হয়েছে তার দেশটাকে মর্যাদা দেওয়ার জন্য। তো এটার মধ্যে কোনো নমনীয়তা বা কঠোরতা তো নেই, এটা তো প্রোটোকল, এটা তো করবেই ভারতবর্ষ। এবং ভারতবর্ষ যখন কাউকে নেমন্তন্ন করে তাকে খুব আতিথেয়তার সঙ্গেই নেমন্তন্ন করে। সে আতিথেয়তা আজকেও আছে। ভারতবর্ষ তো বলেনি যে আমরা তারেক রহমান এলে পরে আমরা তাকে রিসিভ করবো না, অবভিয়াসলি রিসিভ করবো, অ্যান্ড উইথ ডিউ প্রোটোকল, উইথ অল ফ্যানফেয়ার, এভরিথিং উইল হ্যাপেন। কিন্তু বারংবার বলা হয়েছে এটা তো ঠিক নয়। বলা হয়েছে নিশ্চয়ই, হাইকমিশনের কাজ, যে কোনো দেশের রাষ্ট্রদূতের কাজ প্রধানমন্ত্রীকে বলা যে আমাদের প্রধানমন্ত্রী আপনার সাথে দেখা করতে চায়, এবং তিনি সেটা করেছেন, অবভিয়াসলি করেছেন। তিনি এতদিন 2 মাস ধরে তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাই হয়নি। আগস্টে প্রথম দেখা হয়েছে, তখনই তিনি বলেছেন দুই দেশ একসঙ্গে বসলে খুব ভালো হয়। তারপরেও তিনি স্টেটমেন্ট দিয়েছেন যে হ্যাঁ, দুই দেশ বসলে পরে যা অসুবিধা আছে, বিভিন্ন যা প্রশ্ন করছিল এই অসুবিধা আছে ভারতের সঙ্গে বা যা আছে, বলে সব অসুবিধা তো কাটিয়ে দেওয়া যেতে পারে যদি দুজন শীর্ষ প্রধান যদি একসঙ্গে বসেন, তাহলে সব অসুবিধা কাটিয়ে দেওয়া। তো এটা তো নর্মাল, একটা রাষ্ট্রদূত এটাই চাইবে এবং এটাই বলবে, এটা তো নর্মাল জিনিস। দিস ইজ হোয়াট এভরি রাষ্ট্রদূত উইল সে। আমার মনে হয় রিয়াজ আহমেদুল্লাহ যিনি এতদিন ছিলেন, তিনিও বারবার চেষ্টা বাট না, করেছেন যে একাধিকবারই তারা যে দুটো দেশের প্রধান একসঙ্গে বসুক, এবং নিশ্চয়ই তার কূটনীতি কাজ কিছুটা করেছিল, কারণ আফটার অল থাইল্যান্ডে ইউনুসের সঙ্গে এবং তার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী এবং অজিত ডোভাল দেখা তো করেছিল। তো দিস ইজ কিন্তু নর্মাল, দিস ইজ দ্য ডিউটি অফ দি হাই কমিশন, অফ দি এনভয় অফ দ্য কান্ট্রি। কিন্তু এর মধ্যে ভারতের যদি জায়গা থেকে এখন নর্মাল। এখন না না এখন ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে আমরা বাঙালিরা না বড় ভাবপ্রবণ। ও কেন আমাদের সঙ্গে এত নমনীয়তা দেখাচ্ছে? আরে এটা তো দিস ইজ ডিপ্লোম্যাসি, ইউ হ্যাভ টু বি। আপনি কি ডিপ্লোম্যাসি কি কঠোর বক্তব্য রাখবেন কখনো? আমি আপনাকে নেমন্তন্ন করছি, আসছেন কি আসছেন না, এরকম ভাবে বলে কেউ? এটা কেউ হতে পারে কখনো? নেমন্তন্ন করলে ভালোভাবেই নেমন্তন্ন করা হবে, অবভিয়াসলি। এতে তো কোনো কিন্তু বাংলাদেশের জায়গায় ভাষাগত আপনি যে ভাষায় বললেন, কিন্তু বাংলাদেশ থেকে তো প্রত্যাখ্যানের সুরটা তো অনেকটা এরকমই, যে না এটা না করলে আমরা যাব না, নিমন্ত্রণটাকে তো তারা অন্যভাবে দেখছেন। এইটা সেটা তো তাহলে কেন সেইখানে সেটা তো তাদের তাদের জায়গায় এই সেটা তো প্রোটোকলের জায়গাটা কি, আপনি শিষ্টাচারের জায়গাটা কি দেখছেন প্রপারলি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের? দেখুন, সেটা তো তাদের ব্যাপার। তারা কি ভাষা ইউজ করছে সেটা তাদের ব্যাপার। সেটা তো আর আমরা তাদের বলতে পারবো না যে এই ভাষা ইউজ করবেন বা করবেন না। কিন্তু আপনি যদি রণধীর জয়সওয়ালের ব্রিফিংটা শুনে থাকেন, তিনি বলেছেন আমরা অবশ্যই চাই যে আসুক, কথাবার্তা হোক, ইত্যাদি ইত্যাদি। এবং তারপরে উনি দুটো শব্দ ইউজ করেছেন যে প্রিন্সিপাল অফ রেসিপ্রোসিটিতে আমরা কথাবার্তা বলব। হ্যাঁ, তার মানেটা কি? ভারতবর্ষ তো আজ অব্দি অলওয়েজ এই আমাদের যে নেবারহুড ফার্স্ট পলিসিটা, যেটা আইকে গুজরাল শুরু করেছিল এবং যেটাকে মোদী সরকার সম্পূর্ণরূপে সেটাকে নিয়েছে, সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রতিবেশী দেশেদের সঙ্গে যখন আগ বাড়িয়ে আমরা বন্ধুত্ব করব, নেবারহুড ফার্স্ট, নেবারহুড আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। নেবারহুড যাতে আমরা যখন এগাচ্ছি, আমাদের যখন অর্থনৈতিক অবস্থা ইমপ্রুভ করছে, আমরা চাইবো আমাদের নেবারহুডেরও অর্থনৈতিক অবস্থা ইমপ্রুভ করবে। আমরা যদি আমাদের যদি বিকাশ হয়, আমরা চাইবো নেবারহুডেরও বিকাশ হোক। কেন? কারণ একসঙ্গে বড় হতে পারলে পরে পুরো নেবারহুডটা শান্তিতে থাকবে, খুশিতে থাকবে এবং ভালোভাবে থাকবে। আপনি যদি হঠাৎ করে এগিয়ে গেলেন আর বাকি সবাই যদি না এগায় সাথে সাথে, তাহলে তো প্রবলেম আমাদের জন্য, তাদের জন্য। তো সেই প্রবলেমটা যাতে না হয়, যাতে সবাই একসঙ্গে এগাতে পারে, সেই জন্য আমরা চাই। এবং তার জন্য যদি কিছু ছোটখাটো আমাদের যদি কিছু দিতে হয় তাহলে দেবো। তাই দিয়ে এসছে ভারতবর্ষ এখন অব্দি। যদি দেখে থাকেন, বাংলাদেশকে তো ট্রানজিট টু থার্ড কান্ট্রি 4টে পোর্টের থ্রু দিয়ে দেওয়া হয়েছিল, অনেকদিন ধরে সেটা ছিল।
ইউনূস সরকার বিভিন্ন রকমের গতিবিধি করলেন, অমুক জায়গা থেকে ভারতবর্ষের কোনো পণ্য আসতে পারবে না, ইত্যাদি ইত্যাদি, নর্থ ইস্ট থেকে আসতে পারবে না, বিভিন্ন জিনিস করলেন। এটা হবে না, এটা হবে না, তখন ভারতবর্ষ বলে আচ্ছা ঠিক আছে, এই 4টে পোর্ট তাহলে আমরা দেবো না। এখনো যদি আপনি দেখেন অনেকগুলো ব্যাপারে যেদিন বাংলাদেশ ফোন করে বলেছে যে আমাদের মানে জ্বালানির যথেষ্ট প্রবলেম আছে, আপনারা পাঠিয়ে দিন, পাইপলাইন দিয়ে ভারতবর্ষ পাঠিয়েছে। ভারতবর্ষ তো বলেনি যে আমরা পাঠাবো না, বলতে পারতো আমার দেশেও তো কম আছে, কমতি আছে, আমরা দেবো না। নেপাল চেয়েছে, নেপালকেও দিয়েছে। শ্রীলঙ্কা চেয়েছে, শ্রীলঙ্কাকে দিয়েছে। দিস ইজ দিস ইজ অল রেকর্ড। আপনি নিজে দেখুন, ইলেকট্রিসিটি তো মানে গরমকালে যেরকমভাবে হিট ওয়েভ হয়েছিল পুরো নর্থ ইন্ডিয়াতে, আপনি দেখুন আমাদেরও তো ইলেকট্রিসিটির ক্রাইসিস হয়েছিল অনেক জায়গায়, কিন্তু আমরা যখন বলে রেখেছি এতটা ইলেকট্রিসিটি যাবে, ততটা ইলেকট্রিসিটি বাংলাদেশে গেছে। তো দিস ইজ নট সামথিং দ্যাট ভারতবর্ষ তো চেষ্টা করছে না যে রুখে রাখা বা কোনো রকমের কষ্ট দেওয়া হোক তার কোনো প্রতিবেশীকে। ভারতবর্ষ চায় প্রতিবেশীরা তার সঙ্গে কাঁধ মিলিয়ে বেড়া, উপরে উঠুক। আমরা তো চাই, আমরা তো খুব খুশি হয়েছিলাম যখন বাংলাদেশ এলডিসি স্ট্যাটাস থেকে উপরে উঠেছে, তখন উই আর এক্সট্রিমলি হ্যাপি। এটা নিয়ে মানে কংগ্রাচুলেটরি আর্টিকেলস আমাদের পুরো প্রেস লিখেছিল। ইনফ্যাক্ট যখন বাংলাদেশের জিডিপি পার ক্যাপিটা জিডিপি বেড়ে গেল এতটা, $2000 এ ক্রস করলো, তখন আগেন দেয়ার ওয়াজ আ হোল ওয়েভ অফ কংগ্রাচুলেটরি আর্টিকেলস। সত্যি একটা গর্বের ব্যাপার যে একটা সাউথ এশিয়ান দেশ এত ভালো করছে। সেটা আলাদা কথা যে এখন কিছু না কিছু প্রবলেম হয়েছে বাংলাদেশের, সেটা কোভিডের পর থেকে সব দেশই ফেস করেছে। তারপরে এখন আরো 18 মাস ইউনূস সরকারের সময় অনেক রকমের অসুবিধা হয়েছে, ফ্যাক্টরি জ্বালানো হয়েছে, তার অনেক কিছু প্রবলেম হয়েছিল, যে জন্য ইন্ডাস্ট্রি একটু বলতে পারেন ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশনও হয়েছে। আর তারপরে সেটাকে কম্পাউন্ড করেছে গালফ এনার্জি ক্রাইসিস, যেটা এই যুদ্ধ হচ্ছে তার জন্য, যে সবাই এনার্জি ক্রাইসিসে রয়েছে, এটার জন্য সবাই ফেস করেছি। তো আমরা, আমাদের কথা হচ্ছে আমরা যদি কষ্ট পাচ্ছি, আমরা চেষ্টা করব তোমাদেরও কষ্ট, আমাদের নিজেদের যদি লাঘব করতে পারি তোমাদের উপর লাঘব করার চেষ্টা করবো, সেটাই চেষ্টা করছে ভারতবর্ষ। তো এর মধ্যে বলতে পারেন না যে ভারতবর্ষ আলাদা করে মানে খুব নমনীয়তা দেখিয়েছে, তা নয়। ভারতবর্ষ যা নেবারহুড ফার্স্ট যে পলিসিটা ফলো করে যাচ্ছে, এটা সবার প্রতি ফলো করে যাচ্ছে, সেইটাই করছে। নেপালের প্রতিও, ভুটানের প্রতিও, শ্রীলঙ্কার প্রতি, আফগানিস্তানের প্রতি, বার্মার প্রতি, পাকিস্তানের প্রতিও করতে রাজি আছে। পাকিস্তান এখন যদি আমাদের ইম্পোর্টস ব্যান করে দেয় তাহলে সেটা তাদের প্রবলেম। আমাদের জিনিসপত্রই কিনছে, তারা সেটা ঘুর পথে কিনছে, তারা দুবাইয়ের থ্রু দিয়ে কিনছে। কি করে দেবে, স্মাগলিং হচ্ছে, কিছু করার নেই। যে অটো পার্টস আরেকটি পাকিস্তান আমাদের থেকে $10 পেত, সেই অটো পার্টটা তারা $18 কিনছে থ্রু দুবাই। তৈরি হচ্ছে ভারতবর্ষে। আমি নিজে জানি, আমার বন্ধুর ফ্যাক্টরিতে সয়াবিন এক্সট্রাকশন মেশিনারি তৈরি হয়, সে বেচবে, পাকিস্তানের আগে কিনেছে। পাকিস্তানের একজন মন্ত্রী, আমি কারোর নাম নিচ্ছি না, সে ফোন করে বলেছে তাকে যে ভাই আমার এই মেশিনটা আবার চাই, এত কোটি টাকার চাই, আমার অর্ডার আছে। বললো আমি তো করতে পারবো না, কারণ আপনি তো, আপনারা তো ব্যান করে রেখেছেন এক্সপোর্টস। সে বলেছে আপনি এক কাজ করুন, দুবাইতে পাঠিয়ে দিন। আচ্ছা দুবাইতে আচ্ছা আমার আচ্ছা। লোক আছে, সেখানে তারা রিসিভ করবে, সেখানে মেড ইন ইন্ডিয়া স্ট্যাম্পটাকে তারা ইরেজ করবে, তারা মেড ইন ইউএই স্ট্যাম্প লাগাবে, তারা সব জায়গায় যেখানে যেখানে ইউএই লেখা রয়েছে সে শব্দগুলো হটিয়ে করবে। বলে আপনি যা ইচ্ছে করেন, আপনি কিনতে চাইছেন ইউএইতে, আমি ডেলিভারি করতে বলছেন, আমি করবো। তারপরে স্ট্যাম্প খোলেন না খোলেন, মেড ইন ইন্ডিয়া থাকুক না থাকুক, তাতে আমার কোনো ব্যাপার না। ইউএইর কোম্পানি পেমেন্ট দেবে তো, বলে হ্যাঁ ইউএইর কোম্পানি পেমেন্ট দিয়েছে। সো হোয়াট ইজ দ্য বিগ ডিল অ্যাবাউট ইট? এ তো ব্যবসা তো চলছে, ব্যবসা তো বন্ধ হয় না। প্রবলেমটা তো সেইখানে না। তো পাকিস্তান এই জায়গাটিতে আমি দাদা একটু, যদি ইস্যুটা খুব আমার কাছে খুব বড় মনে হয় না, কিন্তু ইস্যুটা উঠেছে চাকমা জনগোষ্ঠীর পক্ষ থেকে। একটা প্রশ্ন তোলা হয়েছে যে বাংলাদেশ যেহেতু ভারতের সঙ্গে সঙ্গে সম্পর্কের জায়গাটা খারাপ করছে, ফলে ভারত যাতে নিজেদেরকে বঞ্চিত করে ভারত বাংলাদেশকে এতটা সহায়তা না করে, এমন একটা দাবি চাকমা সম্প্রদায়ের পক্ষ থেকে তোলা হয়েছে। এমনকি তারা পার্বত্য কিছু অঞ্চলের যারা বাংলাদেশে চাকমা জনগোষ্ঠী আছে তাদের সঙ্গেও কিছুটা যোগাযোগ করেছে ভারতের একাধিক গণমাধ্যমে, এটি দেখা গেছে। এইটা আপনার কি জানা আছে কিনা, বা এটা সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে কিনা, করবেন কিনা? সুহাস চাকমা, যিনি ওটা ওখানে একটা বড় এনজিও লিড করেন, তিনি এটা বোধহয় লিখেছিলেন যদ্দূর আমার খেয়াল আসছে, চাকমাদের হয়ে। এখন দেখুন, আমাদের একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশের যেই
যাদের সঙ্গে আমি কথা বলি তারা বিভিন্ন রকমের থিঙ্ক ট্যাঙ্ক হেডস, প্রফেসর, একাডেমিক, পলিটিশিয়ান, ডিপ্লোম্যাট, তারা একটাই কথা বলেন যে আমাদের জেন জেডের অনেক রকমের ডিমান্ড আছে, সেগুলোকে ভারতকে বুঝতে হবে এবং সেই হিসেবে আমাদের সঙ্গে যখন সম্পর্ক তৈরি হবে সেইভাবে দেখতে হবে। তো আমি একটাই জিনিস মনে করাবো যে আমাদেরও জেন জেড কিন্তু এখন উভরে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ইস্যু নিয়ে তারা মতামত দেন। তো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে যে ভারতবর্ষ যে একতরফা অনেক রকমের কনসেশন দিত সেটা হয়তো এরপরে পলিটিক্যালি পসিবল হবে না। গঙ্গা পানির যদি চুক্তি আপনি দেখেন 3.5 লাখ কিউবিক আমরা দেবই দেবো, দেওয়া রয়েছে, সেটা হয়তো এর পরের বার যখন করতে যাবে চুক্তি তখন হয়তো এইরাই জিজ্ঞেস করবে, ইয়াংস্টাররাই জিজ্ঞেস করবে যে কেন দিচ্ছেন, এখন তো হিমালয় থেকে জল কমে গেছে। 1996 এর যে চুক্তিটা হয়েছিল দ্যাট ওয়াজ অন দ্য বেসিস অফ হাইড্রোলজিক্যাল ডাটা ফ্রম 1940s 1960s, তার বেসিসে করেছিল। এখন যখন আমরা 2026-এ করব তখন তো আমরা এই 20 বছরে আমাদের কাছে ডাটা আছে কত জল আসছে। এখন তো হিমালয় থেকে জল আসা কমে যাচ্ছে, প্রত্যেক বছরে কমছে। এখন আমরা 3.5 লাখ একেবারেই গ্যারান্টি করতে পারবো না, অবভিয়াসলি করতে পারবো না। বাংলাদেশের প্রবলেম হচ্ছে বাংলাদেশ হাইড্রোলজিক্যাল ডাটা ভালো করে রাখতে পারেনি। কেন রাখতে পারেনি আমি জানি না, কারণ আমাদের তো ইংরেজরা যে সিস্টেমটা সেট আপ করেছিল সেটাকেই আমরা ইনহেরিট করেছি, আমরাও করেছি, পাকিস্তানও করেছে, বাংলাদেশও করেছে। কিন্তু সামহাও দের ইজ সাম প্রবলেম এই হাইড্রোলজিক্যাল ডাটা নাও। আদারওয়াইজ বাংলাদেশের সেন্সাস সিস্টেম খুব ভালো, এগুলো খুবই ভালো চলে। এটা নিয়ে একটা ইস্যু আছে এবং তারা সেই জন্য প্রত্যেকবার টক্সে একটু প্রবলেম আমাদের হয় যে ডাটা এক্সচেঞ্জটা হয় না। সেই জন্য অনেক এক্সপার্টসরা বলেছে জয়েন্ট ডাটা কালেকশনের বন্দোবস্ত করো বিভিন্ন জায়গায় ইত্যাদি ইত্যাদি। এনিওয়ে দ্যাট ওটা আর একটা ব্যাপার, কিন্তু কথাটা হচ্ছে যে এর পরে অত সহজে ইউনিল্যাটারাল কনসেশন দেওয়া খুব মুশকিল হবে। যখন শ্রীলঙ্কানরা আমাদের বলেছিল যে কাচ্ছা টিবু আইল্যান্ডটাতে কেউ থাকে না, মাঝে মাঝে আপনাদের মাঝিরা গিয়ে ওখানে শুধু এই যারা মাছ ধরে তারা গিয়ে ওখানে তাদের নেটস ড্রাই করে, দ্যাট ইজ অল, এইটা আমাদের দিয়ে দিন। ভারতবর্ষ এক কথায় দিয়ে দিয়েছিল। এবার এখন আমাদের ওরা বলেছিল যে আপনাদের মাঝিরা আবার আসতে পারে, তারা নিজেদের নেট ট্রাই করতে পারে। এখন ড্রাই করতে গেলে তারা বিভিন্ন রকমের ঝামেলা করে। আমরা এখন ভাবি যে কেন আমরা দিয়েছিলাম ওটাকে, প্রশ্ন ওঠে। তো এইভাবে ল্যান্ড বাউন্ডারি অ্যাগ্রিমেন্ট যখন বাংলাদেশের সঙ্গে হয়েছিল তখন বেশি ল্যান্ড বাংলাদেশ পেয়েছে অ্যাগ্রিমেন্টে। অনক্লেভ বেসিক্যালি বাংলাদেশের মধ্যে আমাদের যা যা অনক্লেভ ছিল সেগুলো আমরা ছেড়ে দিয়েছি। আমরা তো বলতে পারতাম এই অনক্লেভগুলোর মধ্যে এই মাঝখানে আর ভারতবর্ষের মাঝখানে এই ছোট্ট একটা রেখা মাত্র রয়েছে, এই রেখাটাকে সরিয়ে এই পুরো অনক্লেভটা আমরা নিয়ে নেব। আমরা করিনি, আমরা যে ঠিক আছে আপনারা যান, যারা ওখান থেকে আসতে চায় তাদেরকে আমরা স্থান দেবো ভারতবর্ষে, এবং কিছু লোক বোধহয় 5,000 10,000 লোক এসেছিল, তাদেরকে স্থানও দেওয়া হয়েছে। গেছে, হ্যাঁ। এদিক থেকে কিন্তু কেউ যায়নি বাই দেবে। বাংলাদেশের যে অনক্লেভ ছিল কুচবিহারের থেকে, সেখান থেকে কোনো লোক কিন্তু হার্ডলি বোধ হয় মুষ্টিময়, হয়তো ম্যাক্সিমাম যদি গিয়ে থাকে 20-25 জন। অল্প অল্প কিছু এসেছিল অল্প বাংলাদেশে। কিছু এসেছিল, খুব কেউ যেতে চায়নি, সবাই থেকে যেতে চেয়েছিল। তো হোয়াট এভার, আই এম নট গেটিং ইনটু কেন তারা থেকে যেতে চেয়েছিল, কেন এরা এসে গেছিল, আই এম নট গেটিং ইনটু দ্যাট। বাট দ্য পয়েন্ট ইজ আমরা বেশি জমি দিয়েছিলাম, কিন্তু এখন যদি হয়, এখন ইট উইল বি ডিফিকাল্ট। সেই যে অনক্লেভে থাকতো তারা যদি বলতো কেন আমাদেরকে জায়গাগুলো, আমাদের বাড়ি ভিটে যেখানে আমরা পূর্বপুরুষরা শত শত বছর ধরে থেকেছে, সেটা কেন বাংলাদেশে চলে যাবে? আপনারা এইটুকু জমি একটা গ্রাম যদি মাঝখানে নিয়ে নেন তাহলে তো পুরোটা আমরা বাংলাদেশে চলে আসতে পারি। তখন সেটা নিয়ে কেস হতে পারে, সেটা নিয়ে পরে অন্যরা ওঠাতে পারে, অন্য পলিটিক্যাল পার্টি। তখন কিন্তু আমাদের ফরেন পলিসিতে একটাই সবচেয়ে ভালো জিনিস, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট শেষমেশ মোদী সরকারের সময় সাইন হয়েছে, কিন্তু তার আগে মনমোহন সিং সরকারের সময় থেকে শুরু হয়েছে কথাবার্তা। এবং সব পার্টি, সেটা কমিউনিস্ট পার্টি হোক কি কংগ্রেস পার্টি হোক কি তৃণমূল হোক কি বিজেপি হোক, সবাই একমত হয়ে ওটাতে এগিয়ে গেছে। তো সেই জন্য সেটা কিন্তু একমত নাও হতে পারে। কালকে যদি ইয়াংস্টাররা, ইয়াঙ্গার জেনারেশন যারা আসছে, তারা যদি বলে, কারণ উই হ্যাভ টু রিয়েলাইজ এই যে জেন জেড আছে, জেন আলফা আছে, দে উইল বি দ্য লার্জেস্ট চাঙ্ক অফ ভোটার্স ইন 2029। তাদের কথা কি করে আগ্রহ করে ভারতবর্ষ? আমি তো বলছি যত দেরি হবে ভারতবর্ষের সঙ্গে যে যে চুক্তি করার কথা বাংলাদেশের, তত কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে, পলিটিক্যালি ডিফিকাল্ট হয়ে যাবে টু গিভ কনসেশনস। আমি একদম শেষ পর্যায়ে আপনার কাছ থেকে আরেকটা বিষয় একটু শুনি, আমরা শেষ করব। সেটি হচ্ছে যে আপনি তো জেনেই গেছেন বা জানেন
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি বসেছেন, দায়িত্ব নিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম খুবই আলমগীর। ভালো লোক, বাংলাদেশ খুবই রিজনেবল লোক, খুবই খুবই ভালো লোক এবং খুবই, আমি একটা ডেলিগেশন, জার্নালিস্ট ডেলিগেশনের সঙ্গে যখন গেছিলাম ওনার সঙ্গে দেখাও হয়েছিল, খুবই ভালো লোক। আমি বলবো যে যতটুকু আমি বুঝতে পেরেছিলাম, হি ইজ আ পারফেক্ট জেন্টলম্যান, খুব ভালো। জি, মানে উনি যে রাষ্ট্র, মানে আমি বলবো যে যেমনি একটা ভুল হয়েছিল আমাদের, যে প্রণববাবুকে প্রেসিডেন্ট বানানো হয়েছিল, প্রাইম মিনিস্টার বানানো হয়নি, সেরকম ওনাকেও, ফাকরুল সাহেবকেও হয়তো প্রাইম মিনিস্টার বানালে আরো ভালো হতো। এই জায়গাটিতে উনি ভালো মানুষ, ব্যক্তি ভালো মানুষ, কিন্তু রাজনীতির জায়গায় ওনার বিভিন্ন সময় কিছু কথাবার্তা না, সে তো যেটা পার্টি ডিসাইড করবে, সেটা তো আমাদের গেছে। বলার কিছু নেই, তো কিন্তু এখন আমি বলছি উনি খুবই ভালো। আপনার আপনার কাছে কি মনে হয় যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, রাষ্ট্রপতির তো কিছুটা ভূমিকা রাখার সুযোগ থাকে, উনি কি কোনো ধরনের এই ভারত বাংলাদেশের সম্পর্ক ও আরো একটু উন্নয়ন ঘটাতে, উন্নতি করার ক্ষেত্রে উনি কি কোনো ভূমিকা রাখতে পারেন, রাখবেন বলে আপনার আশা আছে বা মনে হয়? দেখুন, উনি তো, হি উইল বি গাইডেড বাই হিজ ক্যাবিনেট, হি ইজ নট অ্যান ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি। এখন ওনার সঙ্গে যে বার্তালাপ হবে প্রাইম মিনিস্টারের বা ক্যাবিনেটের, এবং উনি কি গাইডেন্স দেবেন, গাইডেন্স প্রেসিডেন্টরা দিতেই পারে, দ্যাট ইজ, আপনাদের কনস্টিটিউশনেও সেটা আছে, আমাদের কনস্টিটিউশনেও সেটা আছে, কিন্তু সেই গাইডেন্স যে ক্যাবিনেট মানবে সেরকম কোনো কথা নেই। তো কনসিকুয়েন্টলি দ্যাট ইজ আপ টু হিম অ্যান্ড দ্যাট ইজ আপ টু হিজ ক্যাবিনেট টু ডিসাইড হোয়াট দে উইল। কিন্তু হ্যাঁ, উনি, আমাদের মনে হয় যে উনিও, আমাদের মনে হয় তারিক রহমানও খুবই ভালো লোক, এবং উনিও খুব, মানে সচ্ছলভাবে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে, সে নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু এখন তারা কি করবে, তার অ্যাডভাইজাররা কি বলবে, সেটা তো আমরা বলতে পারি না, মুশকিল আছে।